আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি 2025 সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের সাথে। তারা সবাই বেশ ভালো একটা নাম্বার কৃতিত্বের সাথে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে, বা জিপিএ 5 যেটাকে বলা হয়। তাদের কাছ থেকে আজকে তাদের গল্পগুলো শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নামটা যদি বলতে আমাদের। মোহাম্মদ আব্দুল্লাহ। মোহাম্মদ আব্দুল্লাহ। তোমার শিক্ষা প্রতিষ্ঠান? বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়। তোমার নাম? আদনান সানি, শিক্ষা বিন্দুবাসিনী প্রতিষ্ঠান? সরকারি বালক উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম? মাহিন তাসনিম স্পর্শ, স্কুল তোমার? বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়। আসসালামু আলাইকুম। তোমার ওয়ালাইকুম নাম? আসসালাম। মাহিন শাহরির মিতুল, স্কুল? বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়। মূল ডিসকাশনে আসি। তোমরা কোন বোর্ড থেকে তাহলে এসএসসি পরীক্ষা দিলে? আমরা ঢাকা বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি। কোন গ্রুপে ছিল? বিজ্ঞান। বিজ্ঞান গ্রুপে ছিল। আচ্ছা, তোমাদের ফলাফলটা যদি বলতে একদম নাম্বার সহ। আমি জিপিএ 5 সহ মোট নাম্বার পেয়েছি 1231, আউট অফ মানে আউট অফ 1300। এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছি এবং আমার নাম্বার ছিল 1300-র মধ্যে 1222। আমি এসএসসি পরীক্ষায় সব সাবজেক্টে A+ আসছে, সাথে মার্কস 1242 1300-তে। আমি জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছি এবং আমার মোট নাম্বার 1223। এই সাফল্য অর্জনে তোমার অনুভূতিটা কেমন যদি আমাদের সাথে শেয়ার করতে? আলহামদুলিল্লাহ অনেক ভালো জিপিএ 5 পেয়েছি এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো মার্ক আসছে, অনুভূতি আসলে ভালো। জি, আলহামদুলিল্লাহ আমি আমার রেজাল্টে সন্তুষ্ট এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ। এই রেজাল্ট অর্জন করতে পারছি, ভালো অনুভূতি, ভালো। আলহামদুলিল্লাহ আমার অনুভূতি ভালো। আমার পরিবারের এক্সপেকটেশন ছিল এরকম একটা নাম্বার পাওয়া, আমি নাম্বার পেয়েছি এবং আমার পরিবার আমাকে নিয়ে গর্বিত। এটা নিয়ে আমার অনুভূতি অনেক ভালো। বাবা মা খুশি থাকলে আসলে আমাদের সবারই ভালো লাগে। জি জি, আলহামদুলিল্লাহ অনেক বছরের পরিশ্রমের পরে এই সাফল্য অর্জন করতে পেরেছি, সাথে আমার পিতামাতাকেও সন্তুষ্ট করতে পেরেছি। তো সব মিলিয়ে খুবই খুশি। চট্টগ্রাম বোর্ডে একজন 1285 পাইছে, এই নাম্বারটা হ্যাঁ। তুমি কিভাবে দেখতেছো? তার পরিশ্রম এবং তোমাদের পরিশ্রমের মধ্যে কি অনেক বিস্তর তফাৎ আছে কিনা? আমি মনে করি না যে খুব বেশি হয়তো বা তফাৎ আছে, বাট একটু তো আছেই, তার জন্যই তো এত নাম্বারের ডিফারেন্স হয়েছে। আর এমনি বলতে গেলে আমরা সবাই বলতে গেলে একই মানুষ, একই বই আমরা পড়ি, তারপরও সে হয়তো একটু ভাগ্য থাকতে হয় এত বেশি নাম্বার পাইতে গেলে, আর তার একটু এক্সট্রা হয়তো পরিশ্রম আছে, তার জন্যই এত বেশি পেয়েছে। সো এইটুকুই। আর তোমার ম্যাক্সিমাম গুলোতেই দেখলাম যে অনেক ভালো নাম্বার আসছে। হ্যাঁ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটু খারাপ হয়েছে, হ্যাঁ, খাতা দেখা রিলেটেড একটু ঝামেলা হতে পারে। তো ওই জিনিসটাকে কি দায়ী করতেছে কিনা? এটা হইতে পারে, কারণ সবারই দেখলাম ওই বিষয়টাতে অনেক খুব ভালোই হয়েছে, সবারই 90 আপ, আমারই কেন এত কম আসবে? এটা টিচারদের ভুলের কারণে হইতে পারে, বা হয়তো গণনায় ভুল হইতে পারে। আমি আমার নিজে থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি এবং সর্বোচ্চটাই হয়তো দিয়েছি। সো আমার এত কম আমি আসলে প্রত্যাশা করি নাই, যতটা কম এসেছে। তুমি কিভাবে তাহলে এসএসসি প্রিপারেশন নিতে, ওটা যদি আমাদের সাথে একটু শেয়ার করো। জি আচ্ছা, আমার এসএসসির প্রিপারেশনের শুরু হয়েছিল 8-এর শেষ থেকেই আর কি। 8-এর শেষে আমি এসএসসির পড়া শুরু করেছিলাম। তো তখন থেকেই বিভিন্ন ধরনের প্রাইভেট শুরু করি। পরবর্তীতে 9-এ স্কুলে ওঠার পরে কোচিংয়ে ভর্তি হয়েছিলাম বিভিন্ন। কিন্তু আমার এসএসসি লাইফে 9 থেকে 10 পর্যন্ত অনেকগুলা ডিসিশন মেকিংয়ে ফেলার ছিল। যেমন আমি অনেকবার টিচার পাল্টাইছি। ও তো আচ্ছা, তার যদি এইগুলো না হইতো তাহলে তোমার রেজাল্ট কি আরো ভালো হইতো? জি জি, ওখানে অনেক টাইম ওয়েস্ট। জি হ্যাঁ, আমার অনেক সিদ্ধান্ত নেওয়ায় ভুল ছিল। আমি প্রায় 7-8 বারের মতো টিচার পাল্টাইছি প্রত্যেকটা সাবজেক্টে। তো ব্যর্থতা সফলতা সবার সাথে আসে, বা ডিসিশন মেকিং অনেক সময় ভুল হয়। হ্যাঁ। এটা নিয়ে আসলে দিন শেষে আমাদের মন খারাপ করলে চলবে না। এবং আলহামদুলিল্লাহ নাম্বার তো ভালোই। নটরডেমে পরীক্ষা দিবা নাকি? হ্যাঁ দিব। প্রস্তুতি নিচ্ছ? জি ওইটা ভালোভাবে নাও। এইচএসসি আছে, তারপর ইনশাল্লাহ ভালো একটা জায়গায় ইনশাল্লাহ, যাবে। আল্লাহ ভরসা। তুমি দিনে এভারেজে কতক্ষণ পড়তা, একদম অনেস্ট? দিনে খুব বেশি পড়তাম এরকম না, এভারেজ যদি প্রতিদিন গড়ে বলি সর্বোচ্চ 3 ঘন্টা। আচ্ছা, ভালো স্টুডেন্ট এরকম। এমন বলেই নাকি? হ্যাঁ। আচ্ছা, তারপর? আচ্ছা, 3 ঘন্টার প্রথম দিকে ক্লাস 9-এ যখন উঠি তখন বলা হয় যে এসএসসিতে অনেক পড়াশোনা, এতদিন যে পড়াশোনা করছে এখন ধারা পুরা চেঞ্জ হ্যাঁ, হয়ে এখন গেছে। সাগরে পড়ছো। হ্যাঁ, তো এর জন্য প্রথমে ক্লাস 9-এর শুরুতে আমি প্রাইভেট শুরু করছিলাম অনেকগুলা, কিন্তু পরবর্তীতে মনে হলো যে আমার নিজের পড়া বেশি দরকার, তাই প্রাইভেট পরে কমিয়ে দিই। আর ক্লাস 10-এর দিকে এসে দেখা যায় যে আমি মাত্র 3টা প্রাইভেট করছি, আর বাসায় পড়ায় বেশি ফোকাস করছি। এটা মনে হয় আমার জন্য একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করছে। আসলে সারাদিন প্রাইভেট বা কোচিং করে লাভ হয় না যদি নিজেকে সময় না দেওয়া যায়। হ্যাঁ, সব সাবজেক্টেরই কিছু অধ্যায় থাকে স্পেসিফিক, যেগুলো একটু কঠিন থাকে বা সহজ থাকে, এরকম থাকে।
এবং পুরো একটা সাবজেক্ট অনেকের কাছে কঠিন লাগে। এটা এক একজনের কাছে এক একটা হইতে পারে, কারো কাছে হয়তো বায়োলজি, কারো কাছে ফিজিক্স, মেইনলি এই দুইটার মধ্যে ঘুরপাক খায়। তো তোমার কোনটা কঠিন লাগছে এবং সেটাকে তুমি কিভাবে ওভারকাম করছো? আমার বিশেষ করে ফিজিক্স ফিজিক্স একটু কঠিন লাগছে। ফার্স্টের দিকে মানে আমার ফিজিক্সের বই পড়তাম, বই পড়ার পর আমি মানে সৃজনশীল যখন করতে গেতাম তখন আমি বুঝতাম না কিভাবে সাজাবো। গ মানে পারা যাইতো, একটা সূত্র ফেলালে হয়ে যেত, কিন্তু ভয়ের ক্ষেত্রে একটু ভয়ের ক্ষেত্রে একটু ঝামেলা হইতো। এখানে একটু মানে একটু টেস্ট টেস্ট থাকতো, তাই মানে বুঝতে পারতাম না প্রথম দিকে। এই এই কারণে আমার অর্ধবার্ষিক 9-এর অর্ধবার্ষিক পরীক্ষায় মানে ফিজিক্সটা অনেক খারাপ হয়। তারপরে আমি একটা প্রাইভেট নেই, মানে চেষ্টা করি আরো ভালো করার জন্য। পরবর্তীতে আস্তে আস্তে মানে বেশি কোশ্চেন সলভ, এবং কোচিং এর সোহাগ ভাই উনি অনেক ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করতো, এবং সেই অনুযায়ী আমি যখন গাইডের বিভিন্ন আগের বোর্ডের স্কুলের কোশ্চেন সলভ করতাম, এইভাবে আস্তে আস্তে মানে আমার ফিজিক্সের প্রবলেম গুলা দূর হয়ে যায়। তোমার নাম্বার দেখলাম ম্যাথে এবং ফিজিক্সে সবচেয়ে বেশি, হ্যাঁ, যেখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই দুইটা সাবজেক্টে একটা ফেয়ার কাজ করে, আরেকটা হচ্ছে বায়োলজি। তো তুমি কিভাবে কোশ্চেনগুলো সলভ করতা বা কিভাবে এত ভালো করলা? আমি যদি শুরু থেকেই বলি যে যখন আমি এই এসএসসির জার্নিটা শুরু করি 2023 সালে, আমি নবম শ্রেণী থেকে, আমার দুটা সাবজেক্ট নিয়ে সবচেয়ে বেশি ভয় ছিল, সেটা হচ্ছে ম্যাথ আর ফিজিক্স। আমি শুরুর দিকে সত্যি কথা বলতে গেলে ফিজিক্সের অঙ্কগুলা মুখস্থই করতাম, যেগুলো প্রায় মুখস্থই করতাম, ম্যাথও প্রায় সিমিলারই করতাম। এর জন্য দেখা গেল অর্ধবার্ষিক পরীক্ষাতে আমার এই ফিজিক্স সাবজেক্ট এবং ম্যাথ সাবজেক্টের নাম্বার আসলে সবচেয়ে কম, প্রচুর কম আসছিল। জীবন আমি এত কম পাই না, যে এ প্লাস আমার মিস যায় এই দুইটা সাবজেক্টেই, এ প্লাস মিস যায়। তারপরে একটু খারাপই লাগলো দুইটা সাবজেক্টের জন্যই। তারপরে আমি ঠিক করলাম যে আমি যদি কোনো সাবজেক্টে জোর দিই তাহলে এই দুটো সাবজেক্টে জোর দিব। তারপর আমি গ্লোরিয়াস প্রাইভেট একাডেমিতে আসি, এবং তারপর থেকে আস্তে আস্তে এই দুই সাবজেক্টে যেহেতু আমি তখন বেশি জোর দিচ্ছিলাম, প্লাস স্যারদেরও সহযোগিতা ছিল, তারাও এই দুটো সাবজেক্টে আমাকে খুব সহযোগিতা করেছে। সো এই দুটার ক্ষেত্রে যে আমার ভয়টা কাজ করছিল অর্ধবার্ষিকের আগ পর্যন্ত, সে দুটা দেখলাম যে দূর হয়ে গেল। তার জন্য যখন বার্ষিক পরীক্ষা আসলো দেখলাম যে ম্যাথে আমার 100-100 আসলো, যেটা স্কুলে মানে একটা খুব, অসম্ভব। আর কেউ 100 পায় না আমি যা শুনছিলাম। আর ফিজিক্সেও মনে হয় 95-96 এরকম আসছিল। মাশাআল্লাহ। এই দুটোতে খুব ভালো ছিল। তারপরের বছর থেকে আমি এসএসসির প্রিপারেশন খুব ভালো করে নিতে শুরু করি। বিশেষ করে আমি ম্যাথের ক্ষেত্রে যা করতাম, অধ্যায়টা শেষ করার পরেই যতগুলা আমার ওই গাইডে অঙ্ক আছে, প্লাস প্রিভিয়াস সালের যত বোর্ড কোয়েশ্চেন ছিল সেগুলো সব সলভ করতাম। আমার টার্গেট ছিল এটা যে যে চ্যাপ্টারটা আমি পড়বো সেই চ্যাপ্টার এ টু জেড স্পেসিফিক ভাবে সবগুলো শেষ করব, গাইড, বোর্ড বই, এমসিকিউ, সিকিউ, এভাবে আমি আগাতে থাকি। এবং এর ফলে আমি খুব ভালো ফলাফলই করি। তারপরে স্কুলের যখন টেস্ট পরীক্ষা শেষ হলো, আলহামদুলিল্লাহ একটা খুব ভালো ফলাফলই আসলো। তারপরে কনফিডেন্সটাও বাড়তে থাকলো এসএসসির লক্ষ্যে, এবং তারপরে টেস্ট পেপার, গাইড যা আছে সবগুলো সহযোগিতা নিতে থাকলাম। প্রায় সবগুলো ম্যাথই প্রায় আমি সলভ করেছি, ফিজিক্স আর ম্যাথ বিষয়ের। এটি আমাকে এসএসসিতে খুব ভালো রেজাল্ট করতে সহযোগিতা করেছে। আমার এসএসসিতে যখন আমি সায়েন্স নিয়েছিলাম, যখন পড়া শুরু করি, তখন আমার ম্যাথ এবং হায়ার ম্যাথ এই দুইটা সাবজেক্টই সবচেয়ে বেশি কঠিন লাগতো। তো ম্যাথ এবং হায়ার ম্যাথে প্রথম সাময়িক পরীক্ষায় আমি খুবই কম নাম্বার পাই, বলা যায় আমি মাত্র পাস করেছিলাম। পরবর্তীতে এই দুইটা বিষয়ে আমি জোর দিয়েছি, বাসায় একটি শিক্ষক রেখেছিলাম, এবং বিগত বছরের প্রশ্ন যেগুলো ছিল টেস্ট পেপার নিয়ে, সেগুলো আমি সলভ করতাম। এমন আছে যে দিনে 20-30টা সৃজনশীল করেছি। তো পরবর্তীতে বার্ষিক পরীক্ষাতে দুটাতে আমি 92-93 এরকম নাম্বার পেয়েছিলাম। পরবর্তীতে 10-এ উঠলাম, তখনও আরও প্র্যাকটিসের মানটা আরেকটু বাড়ালাম। পরবর্তীতে টেস্ট পরীক্ষা দিলাম, এসএসসি পরীক্ষায় আলহামদুলিল্লাহ ম্যাথে 100 পেয়েছি এবং হায়ার ম্যাথে 98 পেয়েছি। আমরা ক্লাস 8-এ একটা বিজ্ঞান বই পড়ছি, সেক্ষেত্রে যখন 9-এ উঠি আমাদের সেটাই ভাগ হয়ে গেছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটাতে। স্বভাবত সবাই এই কারণেই ভয় করে। তো তুমি এই ভয়টা কিভাবে কাটাইলে? ওরা তো বিভিন্ন ভাবে বললো, তুমি কিভাবে কাটাইলে? আচ্ছা, ভয় কাটাইছে আমার মূলত আগে থেকে এইরকম একটাই আছে, যে আমার বড় ক্লাসের সাবজেক্টগুলোর প্রতি বেশি ইন্টারেস্ট একটা কাজ করে। তাই আমি, আমার বাসায় আমার খালাতো ভাই ছিল, আমরা একসাথে থাকতাম, আমার খালাতো ভাইয়ের বই দেখতাম। তখন আমার মধ্যে আগে থেকে ইন্টারেস্ট কাজ করতো যে আমিও এইরকম সায়েন্সের সাবজেক্টগুলো পড়বো।
এরকম কাজ করে। আর ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এই তিনটা সাবজেক্ট আমার ইন্টারেস্ট একটু বেশি ছিল, তাই ক্লাস 9-এর প্রথম থেকেই আহ, মোটামুটি পড়া শুরু করছিলাম। আর ম্যাথের ক্ষেত্রে যা দেখছি, আমি ম্যাথ মেইনলি বোর্ড বই বেশি ফোকাস করছি, কারণ বোর্ড বই সব প্র্যাকটিস করার পর তারপর যখন গাইডের প্রশ্নগুলো দেখছি বা বিগত বছরের প্রশ্নগুলো দেখছি, দেখি সব বোর্ড বইয়ের কনসেপ্ট থেকে আসে, অতিরিক্ত এক্সট্রা কিছু ম্যাথে আসে না। তা আমি ম্যাথ মেইনলি ফোকাস করছি বোর্ড বইয়ে, আর কেমিস্ট্রিও বোর্ড বই করছি। আর ফিজিক্সের ক্ষেত্রে আমার মনে হয়েছে আমাদের যে বোর্ড বইটা আছে সেখানে একটু কমতি আছে কিছু, এই জন্য আমাকে সাহায্য করছে আহ, বিগত যে বইটা ছিল বোর্ড বই, ওই বইটা থেকে আমি পড়ছি। ওই বইয়ে কনসেপ্ট অনেক ক্লিয়ারলি লেখা ছিল, ওইখান থেকে অনেক হেল্প পাইছি আমি। আর বিগত এরপর অধ্যায় ভিত্তিক কনসেপ্ট শেষ করার পর তারপর বিগত বছরের প্রশ্নগুলো সলভ করছি। সিক্সের ক্ষেত্রে ম্যাথ প্র্যাকটিসগুলো করছি, আর বাকিগুলোতে মোটামুটি আমি বোর্ড বই বেশি ফোকাস করছি, মানে গাইড বেশি পড়ার চেয়ে। এবার কিন্তু টাঙ্গাইল সদরের ভিতর পাশের হার 50-এর নিচে, হ্যাঁ, যেখানে আমাদের এই যে মধুপুর যে উপজেলাটা আছে সেখানে প্রায় 79%। এবং ঘাটাইলের একটা মেয়ে, তুমি হয়তো শুনলে অবাক হবা, হ্যাঁ, সে দৃষ্টি মানে শ্রবণ বাক প্রতিবন্ধী। হ্যাঁ, শ্রবণ প্রতিবন্ধী এবং বাক প্রতিবন্ধী, সে গোল্ডেন এ প্লাস পাইছে। আর আমাদের সদরের স্টুডেন্টদের অবস্থা খুবই করুণ। এখন আমি তোমার কাছে যেটা শুনতে চাচ্ছি মূলত, সেটা হচ্ছে এই তোমাদের যে জুনিয়র আছে তাদের জন্য কি দিক নির্দেশনা দিবে? সাধারণত তোমরাই তো তাদের স্থান ছেড়ে দিয়ে আসছো, এখন তারা রিপ্লেস হয়েছে, তোমরাই বলবা যে এরকম এরকম করিস। তো তুমি যদি কি উপদেশ দিবে এটা আমাদের বলো। এখন যদি আমি আমার জুনিয়র ভাই বোনদের বলি যে তাদের জাহামুরি যে প্রত্যেক দিনই অনেক মানে 10-12 ঘন্টা পড়তে হবে তা না, মানে রেগুলার যাতে তাদের একটা টাইম থাকে যে টাইম আমি পড়বো, ঠিক আছে, এরকম যদি সে কন্টিনিউয়াসলি পড়তে থাকে এবং পরীক্ষার আগে একটু বেশি পড়া শুরু করে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ম্যাথ এগুলা বেশি কোশ্চেন সলভ করতে থাকে, আর কনসেপ্টগুলো যাতে ক্লিয়ার করে মানে কোশ্চেন সলভ করে। যেহেতু 3 মাস পরে তাদের মানে টেস্ট পরীক্ষা হবে আর কি, সেই হিসেবে আমার মনে হয় তাদের এখন থেকে শুরু করে দেওয়া উচিত। আহ এই ক্ষেত্রে সে মানে টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন হিসাবে সে কোনো কোচিং এ ভর্তি হতে পারে। মানে কোচিং এ ওইরকম অনেক কোচিং এ মানে কোর্স চালু হয় আর কি, যে বই শেষ করে দিবে এবং লাস্টে একটা টেস্টের আগে প্রি মডেল টেস্ট এরকম কোর্স শুরু হয়। এরকম মানে টেস্টের আগে একটা প্রস্তুতিমূলক পরীক্ষা দিল, এটা তাকে অনেক সহায়তা করবে, যেটা আমাকে করছিল। তুমি কি তাহলে ভর্তি ছিলা? জি, আমি ভর্তি হয়েছিলাম গ্লোরিয়াস প্রাইড একাডেমিতে। মানে এইখানে আমি টেস্টের আগে যে পরীক্ষা দিছিলাম, মানে হতাশাজনক কাহিনী হয়েছিল, কারণ জীবনে আমি কখনো কোনো পরীক্ষায় আজ পর্যন্ত ফেল করি না, ঠিক আছে। গ্লোরিয়াস প্রাইভেট মানে একাডেমি তোমাকে ফেল করাইছে? হ্যাঁ, ফিজিক্স পরীক্ষা আমি ফেল করাইছি। তারা মানে কি কোশ্চেন করছিল, মানে ভয়ানক কোশ্চেন। এখন বইয়ের বাইরে থেকে দর করে নাই? বইয়ের বাইরে থেকে করে নাই কোশ্চেন, কিন্তু মানে আমাদের মনে হয়েছে একটু মানে কনসেপ্ট ওই কনসেপ্টই ছিল, কিন্তু কোশ্চেন একটু যত হার্ড লেভেলের করা যায় এখানে তাদের মানে এই পরীক্ষাটা তাদের টেস্ট পরীক্ষার জন্য সহায়তা করবে। এবং তারা যদি এখনই রেগুলারলি পড়া শুরু করে, মানে এই টাইমটা তাদের নষ্ট করা উচিত হবে না। So, এই টাইমে যদি তারা রেগুলারলি পড়তে থাকে, মানে এই পড়ায় তাকে এসএসসি পরীক্ষায় মানে অনেক বেশি সহায়তা করবে। আচ্ছা, আমার পক্ষ থেকে উপদেশ উপদেশ বলবো না, পরামর্শ বলি। পরামর্শ? আমার পরামর্শ এটা থাকবে যে আমাদের পড়ায় যেন কনসিস্টেন্সি থাকে, মানে এইরকম না যে একদিন অনেক বেশি পড়লাম তারপর কিছুদিন একটু রেস্ট নিলাম, এরকম না। প্রতিদিন যেন ধারাবাহিক থাকে পড়াটা, অল্প করে হলেও যেন কন্টিনিউয়াস থাকে আমাদের পড়ালেখার প্রসেসটা, এটা হেল্পফুল হবে। আর আমার মুসলিম যারা ছোট ভাই বোন আছে তাদের উদ্দেশ্যে বলবো যেন 5 ওয়াক্ত নামাজটা আমাদের ঠিক থাকে, তাহলে আমাদের এটা আমাদের রুটিন ঠিক রাখতে হেল্প করে অনেক। আমি যদি বলতে চাই আমার ছোট ভাই বোনদের উদ্দেশ্যে, তাদেরকে প্রথম থেকে বোঝানো হয় যে এই পড়াশোনা বিষয়টা অনেক কঠিন। বিশেষ করে সায়েন্সে যারা ভর্তি হয় তারা প্রথম থেকেই ভয়ে ভীতি কাজ করে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি বিষয়গুলো অনেক কঠিন। কিন্তু পরবর্তীতে যখন তারা পরীক্ষা দিতে যায়, কিংবা যেমন আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছি, তখন আমরা বুঝেছি বিষয়টা আসলে অনেক ইজি যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে। তো আমার কাছ থেকে পরামর্শ থাকবে যে তোমরা শুধুমাত্র কনসেপ্টটা ক্লিয়ার করো প্রথম থেকে, এবং পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো যেগুলো আছে মডেল টেস্ট কিংবা টেক্সট বুক রিলেটেড যেগুলো প্রশ্ন, সবগুলো কমপ্লিট করে যাও। আচ্ছা, এসএসসির আগে মুহূর্তে বেশি বেশি এক্সাম দেওয়া এটা অনেক ভালো একটি দিক হবে, কারণ তখন আমাদের কনসেপ্টটা যাচাই করা যায় এবং আমরা কোন লেভেলে আছি, কোন পর্যায়ে আছি, এবং আমাদের যে ভুলগুলো আছে, বিভিন্ন বিষয়ে যে ঘাটতি থাকে সেগুলো জানা যায়। তো তোমরা বেশি বেশি এক্সাম দিবে এবং বাসায়, বিশেষ করে পরীক্ষার আগে বাসায়
ম্যাক্সিমাম 10 থেকে 12 ঘন্টা পড়তেই হবে তোমাদের। এসএসসির আগে সেটা হচ্ছে এমসিকিউ নাকি সিকিউ এক্সাম বেশি বেশি দেওয়া, কোনটাকে বেশি প্রিফার করো? আমি মনে করি যে এমসিকিউ এক্সামটা বেশি দেওয়া উচিত। কারণ হচ্ছে সিকিউর জন্য আমরা 1 নাম্বারের জন্য প্রায় 1 থেকে 1.5 পৃষ্ঠা লিখি, কিন্তু এমসিকিউ তো আমার হঠাৎ করেই ভুল হয়ে যেতে পারে। আর এমসিকিউ সবাই পারে না, এমসিকিউ এর জন্য যথাযথ প্র্যাকটিস প্রয়োজন। এমসিকিউ দিলে দেখা যায় যে এমসিকিউ আমরা পারি, কিন্তু দিতে গেলে 2 থেকে 3টা এমসিকিউ এমনিই ভুলে যায়। তাই এমসিকিউটা বেশি বেশি প্র্যাকটিস করতে আবার হবে। ওইটা মানে টাইম সেন্সটাও থাকতে হয়। জি, ওই যে বিশেষ করে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির ক্ষেত্রে অনেক সময় সময় পাওয়া যায় না। তো আমি ছোট ভাই বোনদেরকে সাজেস্ট করব যে তোমরা 30 মিনিটের এমসিকিউ 20 মিনিটে দাও, যাতে তোমাদের টাইম সম্পর্কে আরেকটু কনসাস হতে পারো এবং আরো ভালোভাবে এমসিকিউটা পরীক্ষায় যাতে আরো ভালোভাবে অ্যাটেন্ড করতে পারো। হ্যাঁ, এখানে আমি কিছু অ্যাড করতে চাই। ও যেটা বললো এমসিকিউ বেশি প্র্যাকটিস, আমার প্রথম যখন ক্লাস 9-এর অর্ধবার্ষিক পরীক্ষা দিই তখন আমার এই সমস্যাটা হয়। আমরা ওই পরীক্ষায় আমাদের A+ পেয়েছিল মাত্র একজন, 80+ মাত্র একজন পাইছিল, আর আমরা সবাই 80-র নিচে পাইছিলাম ম্যাথে। আমার ম্যাথে হয়েছিল কি 30টা এমসিকিউ এর মধ্যে আমি 24টা অ্যান্সার করতে পারছিলাম, 6টা অ্যান্সার করতে পারিনি। এই জন্য আমার ম্যাথে নাম্বারটা কম আসে। আর এটার মেইন কারণ ছিল একটা এমসিকিউ এর জন্য অনেক বেশি টাইম ফিল করে ওয়েস্ট হয়েছিল। হ্যাঁ, এই জন্য এমসিকিউ যদি প্র্যাকটিস করি তাহলে এমসিকিউ এর টাইমটা মেনটেন করা বেশি জরুরি, তাই এমসিকিউ প্র্যাকটিস করা বেশি উচিত। আমি যদি ওদের সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমার মনে হয় কি এমসিকিউ গুলো আসলে তোমার পুরো চ্যাপ্টারের একটা মানে সারাংশ বলা যায়। কেন, তুমি যদি এমসিকিউ পারো তাহলে তুমি ক নাম্বার পারতেছ, খ নাম্বারটা কি বলতো? প্রথম কিন্তু তোমার ওই এমসিকিউ বা এক কথায় উত্তরটা আগে লিখে নিতে হয়, পরে তুমি নিচে বিবরণ করতে হবে। গ নাম্বারে যা ধরো যে অন্য সাবজেক্টের ক্ষেত্রে বললাম, সেটাও কি ধরো এই উদ্দীপকে এই জিনিসটা বোঝানো হয়েছে, ধরো যে সহমর্মিতা বোঝানো হয়েছে, এটা কিন্তু এমসিকিউ যে তোমার গতে আসে, যে বিভিন্ন বহু পদ্ধতি যে আসে। আমার মতে তুমি যদি এমসিকিউ পারো তোমার বাকিগুলো খুবই সহজ হয়ে যায়। এবং তুমি আরেকটা জিনিস খেয়াল করবা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে যে প্রশ্নটা তোমার গতে সহজ করতেছে, সেম প্রশ্নটা তোমার কিন্তু এমসিকিউতেও দিতে পারে। ধরো তরঙ্গের একটা ম্যাথ যেটা গতে দিয়ে দেয়, ধরো যে 2-3 লাইনে করা যায়, সেটা তোমাকে একটা টাইম এমসিকিউতে দিয়ে দিচ্ছে। ধরো যেটা এসএসসি তে তোমার গতে আসছে, সেটা তোমার স্কুলের পরীক্ষায় কিন্তু মানে এমসিকিউতে দিয়ে দিতে পারে। আমার মতে তো ওরা যা বললো আমিও একমতই, এর সাথে আমিও একমত যে এমসিকিউটাকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ মূলত সিকিউ গুলা কি, সিকিউ গুলাতেও আমরা যে শুরুর পয়েন্টটা লিখি ওখানে একটা প্রশ্নই থাকে, একটা প্রশ্ন উত্তরটা আগে লিখতে হয়, যেটা ওই বহু নির্বাচনী প্রশ্নগুলোতেও থাকে, ওখানে শুধু অপশন থাকে, ওখানে অপশন থাকে না। তাই যে এমসিকিউ পারে তার একটা চ্যাপ্টার সম্পর্কেও যেরকম ধারণা থাকতে পারে, তেমনি সেই শব্দটা সম্পর্কে ব্যাখ্যাও করতে সক্ষম। জি জি জি। এর ফলে এর জন্য আমি এমসিকিউটাই বেশি প্রেফার করি। আর যারা আমার অনুজ আছে, ছোট ভাই, তাদেরও এমসিকিউ এর প্রতি বেশি ঝোঁক দেওয়া উচিত আমি মনে করি। আর আমি যদি ওই ছোট ভাইদের যারা অনুজ আছে তাদের যদি কিছু পরামর্শ দিতে চাই, তাহলে আমি 2টি পরামর্শ দিব। হার্ড ওয়ার্ক উইথ স্মার্টনেস, এই 2টা বিষয়কে সংযোগ করে তোমরা পড়াশোনা করে যাও। পরিশ্রমী সৌভাগ্যের চাবিকাঠি, তোমরা তো এটা জানোই। পরিশ্রম করে যাও, সফলতা আসবেই, সেটা যে কোনো ক্ষেত্রে হোক, হয় শিক্ষাক্ষেত্রে বা কর্মক্ষেত্রে, যে কোনো জায়গায় আসবে। আর দ্বিতীয় পরামর্শটি হচ্ছে, এটাও একটা প্রবাদ বাক্যই বলি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো বেশি বেশি চর্চা করে যাও, তাহলে তোমরা সফল হতে পারবে। ওদের সাথে যদি আমি একটু অ্যাড করি, এই তোমরা কি সবাই ক্রিস্টিয়ানো রোনালদোকে চিনো? হ্যাঁ, অবশ্যই। নাকি? Good. তো পর্তুগালে আছে, তার একটা বিখ্যাত উক্তি আছে। উক্তিটা কি জানো তোমরা? উইথাউট ওয়ার্কিং হার্ড ট্যালেন্ট ইজ নাথিং। তোমার ট্যালেন্ট আছে কিন্তু তুমি হার্ড ওয়ার্ক করলা না, সেই ট্যালেন্টের আসলে দিন শেষে কোনো মূল্য থাকবে না। এটা মানে যত সামনে যাবা তত বুঝতে পারবা। তুমি শুয়ে বসে থাকলে মানে সেই জিনিসটা আসলে হবে না দিন শেষে। স্পর্শ পরীক্ষার একদম পূর্ব মুহূর্তে, ধরো যে 20 থেকে 25 দিন বা 30 দিন পূর্বে তোমার অ্যাপ্রোচটা কেমন ছিল? আচ্ছা, পরীক্ষার 20 থেকে 25 দিন পূর্বে যদি আমি বলতে চাই, তখন আমার আসলে ওইরকম কোনো গ্যাপ ছিল না। কারণ পরীক্ষার 20 থেকে 25 দিন আগে কোনো ছাত্রেরই পড়া নিয়ে সাধারণত গ্যাপ থাকার কথা না, যদি সে সারা বছর পড়ে। তো তোমরা যারা আছো তারা 20 থেকে 25 দিন আগে একটা নিজেকে যাচাই করার জন্য একটা মডেল টেস্ট পরীক্ষা দিতে পারো। যে ফিজিক্সের ক্ষেত্রে আমার পরীক্ষা যখন দিতাম, কোন কোন অধ্যায়ের ম্যাথটা আমি একটু কম পারি, কোন কোন অধ্যায়ের ম্যাথ করতে আমার সমস্যা হয়েছে, আমার টাইমটা বেশি লাগছে, সেই অধ্যায়ে আমি বাসায় পড়তাম। যেহেতু সময় খুবই কম এবং প্রত্যেকটা অধ্যায় তো আর সব সমান সময় নিয়ে পড়া যায় না। তো যেগুলো অধ্যায় আমার কঠিন লাগতো, যেগুলো অধ্যায় বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে বোর্ডে বেশি বার আসছে, তো সেই অধ্যায়গুলোতে আমরা বেশি সময় দেওয়ার, সেই অধ্যায়গুলোতে বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করবো আমরা শেষের সময়গুলোতে। একদম যথার্থ কথা বলছো। এবং
এটাই আসলে উচিত। আচ্ছা, আমি বলি পরীক্ষার ক্লোজ টাইমের উপর আমাদের ডিপেন্ড করা আসলে উচিত না, প্রথম থেকেই একভাবে পড়া উচিত। কারণ আমরা যদি ভাবি যে এখন নর্মালি পড়ে যাই, পরীক্ষার আগে খুব বেশি জোর দিয়ে বেশি টাইম নিয়ে পড়বো, আহ, তাহলে পরীক্ষা একটা খারাপ ইফেক্ট পড়ে আমার মনে হয়। এর জন্য শুরু থেকে ভালো করে পড়া উচিত, আর পরীক্ষার শেষ মুহূর্তে শুধু আগের পড়াগুলো রিভাইজ Revise করাতে করা উচিত। বেশি ফোকাস করা উচিত। কিন্তু পড়া যেন আগে থেকেই একদম এরকম না থাকে যে পরীক্ষার টাইমগুলোতে আমি পড়ায় বেশি গুরুত্ব দিছি, আগের টাইমগুলোতে কম গুরুত্ব দিছি, এইরকম জানি না থাকে। এই এরকম অনেক ক্ষেত্রে আছে যে ব্রেন ক্র্যাশ করে, অনেকের ক্ষেত্রেই ডিপ্রেশনের বিষয়গুলো, এবং পড়া কিন্তু তখন মাথায় আসে না। পড়াশোনার পাশাপাশি অবশ্যই সবার লাইফে একটু মানে ফ্রি টাইমের দরকার আছে। তো ফ্রি টাইম গুলো তুমি কিভাবে অতিবাহিত করতে? ফ্রি টাইম বলতে মানে এখনকার জেনারেশনে যা হয় মানে সবাই ফোন টোন চালায়, মানে আমার ফোন ছিল না, তাই আমি মানে একটা এটা কি সময় দর্শক বিশ্বাস করবে? এটা কি আসলে সত্য? অবশ্যই সত্য কথা, আমি সত্যি মানে ফোন চালাই না। আমার ফেসবুক আইডি ছিল, কিন্তু মানে আমার পার্সোনাল ফোন ও ছিল না পারছো। দিকে এত মানে লাইন টাইনে যায়নি। আর এই ফ্রি টাইমে আমি করছি কি, যেমন মাঝে মধ্যে আমি গাছ লাগাইছি, বিশেষ করে মানে ক্যাকটাস জাতীয়, তারপর মানে যেগুলা ফুল হয় না ফুল ওগুলা হয়, গাছ আচ্ছা। লাগাইতাম। তারপরে হচ্ছে খেলাধুলা করতাম, ফুটবল, মানে ফার্স্টে আমি ক্রিকেটের একটু ঝোঁক ছিল, কিন্তু ক্লাস 8 এর পর থেকে স্কুলে ফুটবল খেলতে খেলতে মানে ফুটবল খেলতাম। আর বিশেষ করে আহ মাঝে মধ্যে বন্ধুদের সাথে বের হইতাম, চা দোকানে বসে আড্ডা আড্ডা দিত, চাটা খাইতাম বিকেলবেলা। ফ্রি টাইমে আমার মূলত একটা হবি ছিল, বই পড়তাম, বিশেষ করে ইসলামিক বই। আমার এক স্যার ছিল, ক্লাস 6 থেকে 9-এর প্রথম 3 মাস পর্যন্ত পড়ছি, রাশিদুল স্যার। মানে তার কথা বিশেষভাবে বলতেছি কারণ তার ইনফ্লুয়েন্স আমার উপর অনেক বেশি। সে আমার বই পড়ার অভ্যাসটা তৈরি করে, আর এই জন্য আমি ইসলামিক বই পড়ার অভ্যাস বেশি ছিল। এই কারণে যখন ফ্রি থাকতাম তখন ইসলামিক বইগুলো বেশি পড়তাম। এইরকম হয়তো যে কয়েকদিন পর পরই, এক মাসের মধ্যে কয়েকটা বই কিনে ফেলতাম আমি। তো ইসলামিক বই পড়ার অভ্যাসটা বেশি ছিল, আর মাঝে মাঝে একটু রিল্যাক্সের জন্য তো মোবাইল চালাইতাম, তা তো আছে। বই দু একটা নাম যদি বলতা। বইয়ের মধ্যে প্রথম দিকে যখন বই পড়া শুরু করি তখন মূলত মোটিভেশনাল বইগুলা বেশি পড়তাম, মানে ইসলামিক যেসব মোটিভেশনাল বই ছিল, যেমন বি স্মার্ট উইথ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম, এইরকম একটা বই ছিল। তারপর আস্তে আস্তে যখন বই পড়ার অভ্যাসটা বেশি তৈরি হয়, তারপর ইসলামিক বইয়ের মধ্যে একাডেমিক বইগুলা বেশি পড়তাম। যেমন বিশেষভাবে বলবো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের ওনার ইসলামী আকিদা, ইহইয়াউস সুনান, এই দুইটা বই আমার খুব পছন্দের। আহ, এরপর আস্তে আস্তে একাডেমিক বইগুলোতে বেশি বেশি পড়তাম, আর সাথে একটু একটু মোটিভেশনাল বই যেগুলো দরকার ছিল ওইগুলো। পড়াশোনার পাশাপাশি আমি যখন আমার ফ্রি টাইম পেতাম তখন আমি বিভিন্ন ধরনের বই পড়তাম। তো এখনকার সময়ে সাধারণত আমার জুনিয়র যারা আছে তারা তো বিশেষ করে ফোন ব্যবহার করে, ফেসবুক চ্যাটিং ইত্যাদিতে নিজেদের সময় নষ্ট করে। তো তোমরা যারা আছো তাদেরকে বললেও এখন লাভ হবে না যে তোমরা ফোন রাখবা না। তো ফোনটাকে কিভাবে ভালো কাজে ব্যবহার করা যায়, আমাদের ফাঁকা সময় পাইলে, আমরা যেহেতু সাধারণত সারাক্ষণ পড়ার মধ্যেই থাকি, যদি একটু ফাঁকা সময় পাই আমরা ফোন হাতে নিই, এটাই স্বাভাবিক। তো তোমরা যারা ফোন ব্যবহার করো, ফোনটাকে কিভাবে ভালো এতে ব্যবহার করা যায়, কিভাবে ফোনটা তোমাদের জীবনে উপকার আনতে পারে, সেই কাজটা তোমরা করবা। তো এই ক্ষেত্রে অনলাইনে বিভিন্ন ধরনের বিষয়ের উপর ভিডিও আছে, বিভিন্ন ধরনের অ্যানিমেশনের ভিডিও আছে, সাইন্টিফিক অ্যানিমেশন, যেমন নিউটনের সূত্র বললা, তোমরা ওই অনুযায়ী একটা অ্যানিমেশনের ভিডিও দেখতে পারো। তো তোমাদের পড়াটা বাস্তবসম্মত মনে হবে। এছাড়া বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল থিংগুলো, যেমন পরাগায়ন, পরাগায়ন নিয়ে যখন পড়বে তোমরা, পরাগায়নের বিভিন্ন ধরনের অ্যানিমেশনের ভিডিও আছে, গাছে গাছে কিভাবে হয়। তো এইগুলা যখন তুমি পড়বা তখন তোমার পড়াটাও যেমন ইন্টারেস্টিং হবে, তোমরা ফোনটাকেও ভালোভাবে ব্যবহার করতে পারবা, এবং ফ্রি টাইমটাও তোমাদের স্পেন্ড হবে ভালোভাবে। আর একটা কথা যেটা হচ্ছে বন্ধুদের সাথে চ্যাটিং, ফ্রি টাইমে এটাই আমাদের আর কি সবচেয়ে প্রিয় বিষয়, যে বন্ধুদের সাথে গসিপ করা। তো এটা আমিও করতাম, এটা সমস্যা নাই। কিন্তু যদি আমরা বন্ধুদের সাথে একটা গ্রুপ করে যদি গ্রুপ স্টাডি করি, বিষয়টা আরেকটু ভালো হয়। যেমন যে কোনো একটা পড়ার বিষয়ে বন্ধুদের সাহায্য চাইলা, তুমি যে কোনো একটা অঙ্ক 4-5 নিয়মে করা যায়, তুমি করলা, সেটার ছবি গ্রুপে দিলা, কিংবা তোমার বন্ধু আবার সেটার ছবি দিল, এভাবে তোমাদের ব্রেন গুলো যেমন সতেজ হবে, তেমন তোমাদের আহ, পড়ার মানও আরেকটু বাড়বে। তো এভাবেই তোমরা নিজেদের এক্সপ্রেশন শেয়ারের মাধ্যমে ভালো রেজাল্ট করতে পারবে। ফ্রি টাইমে আমার একটা খুবই পছন্দের জিনিস ছিল খেলাধুলা করা। আমি খেলাধুলা করতে খুবই পছন্দ করতাম।
এখনো করি। এখন একটু ব্যস্ত হয়ে গেছি, খুব বেশি খেলাধুলা করা হয় না। কিন্তু আগে প্রচুর খেলাধুলা করতাম। দেখা যেত যে বিকাল বেলায় 2-3 ঘন্টা ক্রিকেট, ফুটবল, আহ, মাঠে বড় ভাইয়াদের সাথে, এরকম কি ছোট ভাইয়া ছিল তাদের সাথে খেলাধুলা করতাম। এরকম আরেকটা শখ ছিল, আমি এক্সারসাইজ করতে খুব পছন্দ করি। যখনই ফ্রি টাইম পাই দেখা যায় মাঝে মাঝে এক্সারসাইজ করি এরকম। আর একটা আরেকটা জিনিস করতাম যেটা হচ্ছে আমি মুভি দেখতে খুব পছন্দ করতাম। সেটা যে মুভি হোক, বাংলা ইংলিশ মুভি, সব রকম মুভি দেখতাম ফ্রি টাইমে। এতগুলো একসাথে ম্যানেজ করতে পারতাম পড়াশোনার পাশাপাশি? আর ফ্রি টাইমে দেখতাম, আমি পড়াশোনার টাইমে কখনো এগুলা করতাম না। যখন আমি ফ্রি টাইম পাইতাম, যদি ফ্রি টাইম পাই তাহলে আমি এগুলো করতাম। আর এমনি পড়াশোনার সময় জাস্ট পড়াশোনা। পরীক্ষার আগে হ্যাঁ। কোন বই বা গাইড তোমার কাছে বেশি সহায়ক মনে হয়েছে, নাকি বোর্ড বই ভালো কাজ দিচ্ছে? আম, পরীক্ষার আগে আমি আসলে ওরকম গাইড বই খুব বেশি যে গাইড থেকে হেল্প নিয়েছি এরকম না। গাইড আমি পড়ছি, যেগুলো বছরের শুরুর দিকে আমি প্রায় সবগুলো গাইডের যে যে বিষয়গুলো আছে কমপ্লিট করার চেষ্টা করছি। আর পরীক্ষার আগের মুহূর্তগুলোতে আমি বোর্ড বইটাকেই বেশি ফোকাস করছি, যে বোর্ড বই থেকে যদি আমি পড়ি তাহলে আমার সর্বোচ্চ উপকার হবে। তার জন্য পরীক্ষার আগে ওরকম ভাবে গাইডের বেশি হেল্প নেই নাই, শুধু বোর্ড বইটাকেই ফলো করেছি বেশি। তুমি যে সোশ্যাল মিডিয়া দিক থেকে কথা বললা যে এইভাবে ম্যানেজ করতা, মানে তোমার কি এমনিতে ফেসবুক স্ক্রল বা বর্তমান যে ব্যাধিটা রিলস স্ক্রল করা হইতো কিনা? না, তখন আমার ওই রকম ভাবে ফেসবুক স্ক্রল হতো না। হইতো না, একদম হইতো না। না। পরীক্ষার আগে কি মানে মনে হয়েছে যে একটু রিল্যাক্সেশনের জন্য ফোন দেখি, এরকম মনে হয়? না, এরকম মনে হয় নাই। আচ্ছা, কিন্তু আমাদের এখনকার জেনারেশনে তো এটাই সমস্যা, মানে কিন্তু পরীক্ষা চলতেছে এর মধ্যে পরীক্ষার আগে বিভিন্ন ধরনের মোটিভেশনাল গান শুনতাম। মোটিভেশনাল গান শুনতাম। হ্যাঁ। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতাম যখন ফ্রি থাকতাম। আর কিন্তু পড়াশোনার মাঝে যে মোবাইল নেওয়া, পড়াশোনার মাঝখানে ইউজ করা এরকম না। কিন্তু আমি একটা ফর্মুলা কাজে লাগাইতাম, সেটা হচ্ছে যদি পড়তাম আধা ঘন্টা পরে 5 মিনিট একটু ব্রেক নিতাম, অথবা 1 ঘন্টা পরে 10 মিনিট একটু ব্রেক নিতাম। ওই ব্রেক নেওয়ার সময় তখন পড়াশোনা থেকে সম্পূর্ণ বাদ। তো এই ব্রেক নেওয়াটা বেশি সময় পড়তে সাহায্য করতো। আর হচ্ছে এমনি রিল্যাক্সেশনের সময় একটু একটু ফেসবুক, মেসেঞ্জারে বন্ধুদের সাথে কথা বলা, এইগুলো একটু একটু হইতো। যেহেতু টাঙ্গাইলে পাশের হার 50% নিচে, এবং সেই ক্ষেত্রে তোমরা 1220+ নাম্বার তোমাদের, এটা অবশ্যই একটা ভালো রেজাল্ট, আলহামদুলিল্লাহ। তো এই রেজাল্টের পিছনে তোমার পরিবারের সবচেয়ে বেশি কে ইনফ্লুয়েন্স, মানে কার দ্বারা তুমি বেশি প্রভাবিত হয়েছে বা সবচেয়ে বেশি কে সাহায্য করছে? পরিবারের কথা বলতে গেলে আমার পরিবার, আমার বাবা মা, আমার ভাই আর ভাবি আছে। নির্দিষ্টভাবে বলতে গেলে যে ফ্যামিলির কোন মেম্বার স্পেশালি যে আমাকে সাহায্য করছে এরকম না, মানে সবাই কোনো না কোনো দিক দিয়ে সাহায্য করছে। যেমন আমার মা সাহায্য করছে একভাবে, আমার বাবা আরেকভাবে, আমার বড় ভাই আরেকভাবে, আমার ভাবি আরেকভাবে। মানে প্রত্যেকেরই অবদান আছে আমার এই রেজাল্ট করার পিছনে। রেজাল্টের পেছনে আমি মনে করি সবচেয়ে বড় ভূমিকা আমার ফ্যামিলিরই। বিশেষ করে আমার আম্মু। আমার মনে আছে পরীক্ষার আগের দিনগুলোতে আমি টেবিলে বসে পড়তাম, আর আমার আম্মু মানে বসে থাকতো, মাঝে মাঝে ঘুমিয়েও পড়তো, কিন্তু চেষ্টা করতো আমার পেছনে জেগে থাকতে। আর বাবা আমার বাবার সাথে আমার দিনে খুব বেশি দেখা হয় না, কাজে থাকে, আমিও স্কুলে থাকি। তাও যতটুকু সময়ই থাকতো বিভিন্নভাবে আমাকে মোটিভেশন দিত, আম, ভালো রেজাল্ট করার জন্য বলতো, এটুকুই। আর আমার বড় ভাইয়া আছে, তারা সবাই বিভিন্ন জায়গায় কর্মরত আছেন, বিভিন্ন উচ্চপদস্থ স্থানে। তাদের দেখে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হই যে আমার ভাইয়ারা এই পজিশনে গেছে, আমারও এই পজিশনে যাইতে হবে। সো তারাও খুব ভালোভাবে আমাকে সহযোগিতা করতো। বিশেষ করে তারাও দুই ভাই বিন্দুবাসিনিয়ান, আমার দুই ভাই বিন্দুবাসিনিয়ান। আমার সাফল্যের পেছনে আমার পরিবারের সবার ভূমিকাই ছিল। সবার আপ্রান্ত চেষ্টার কারণে আমি আজকের এই সাফল্যটা পেয়েছি। তো স্পেশালি যদি আমি বলতে চাই, আমার মায়ের অবদানটা সবচেয়ে বেশি। তো এটা যদি বলতে চাই, এটা বলতে হবে আমার প্রাথমিক শিক্ষার স্তর থেকে। যেহেতু আমার মা একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তো আমি ক্লাস 1 থেকে 4 পর্যন্ত কোনো প্রাইভেটই পড়তাম না, সবই আমার আম্মুই পড়িয়েছে আমাকে। তো আমার হাতে খড়ি, তারপরে বিভিন্ন ধরনের পড়াশোনা, সব বিষয় আমার আম্মুই ম্যানেজ করতো। তো আমি প্রথম প্রাইভেট পড়ি ক্লাস 5-এ, সেও অর্ধবার্ষিকের পরে। তো পরবর্তীতে যখন আমি 6-এ উঠলাম, তখন তো করোনা ছিল। তখন তখন আমি কোনো প্রাইভেট শুরু করিনি, আমার আম্মুই আমাকে সাহায্য করতো পড়ার ক্ষেত্রে। তো বিশেষ করে যদি আমি এসএসসির কথা বলতে চাই, আমি পড়ার সময়, বাসায় পড়ার সময় আমার আম্মু আমাকে মনিটরিং করতো। তো বিভিন্ন বিভিন্ন ধরনের দিক নির্দেশনা, এবং আমার আম্মু কিভাবে তার স্টুডেন্টস লাইফ পার করছে,
তো তার ক্ষেত্রে কি প্রতিকূলতা ছিল সেগুলো আমাকে বলতো, এবং আমি যখন পড়তাম তো তখন আমার পাশে বসে থাকতো, বিভিন্ন ধরনের সমস্যা হলেও সমস্যার সমাধান করে দিত। সবকিছু মিলিয়ে আমার মায়ের অবদানটাই আমার পড়ার রেজাল্টের ভিতরে সবচেয়ে বেশি ভূমিকা। আচ্ছা, আমি বলবো আমার সাফল্যের জন্য পুরো ফ্যামিলি অনেক বেশি হেল্প করছে, অনেক বেশি অবদান ছিল আমার পুরো ফ্যামিলির। মিতুল যেটা বললো, মিতুলের বড় ভাইয়ের কাছ থেকেও অনেক ইন্সপিরেশন পাইছে। তো আমি বলবো ফ্যামিলি যেমনই হোক, ফ্যামিলি সবার জন্য একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করে। মানে এইরকম না যে আমার ফ্যামিলির সবাই ভালো কিছু করতেছে এই জন্য আমারও তাদের মতো হইতে হবে, এটা ইন্সপিরেশন। ফ্যামিলির এইরকম কেউ না থাকলে এটা ইন্সপিরেশন না, এরকম না। ফ্যামিলি যেমনই হোক, ফ্যামিলি সবসময় ভালো একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করে, শুধু আমাদের দৃষ্টিভঙ্গি ওইভাবে হওয়া উচিত। আর আমি বলবো ফ্যামিলির মধ্যে সবচেয়ে বেশি অবশ্যই আমার আম্মু এবং আব্বু, তাদের আমার প্রতি তাদের বিশ্বাস এবং আমাকে নিয়ে তাদের এক্সপেকটেশন আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করছে। বিশেষ করে আম্মু আব্বু তারা সবসময় বলতো পড়াশোনা নিয়ে কোনো ধরনের ডিফিকাল্টিস আমাকে ফেস করতে হবে না, যে কোনো বিষয় লাগে পড়াশোনা নিয়ে তারা সবসময় আমার পাশে থাকবে। আর বিশেষভাবে বলবো আমার খালাতো ভাই আছে, আমি যখন একসাথে পড়তাম আহ, খালাতো ভাইয়ের কাছ থেকে সবসময় ইন্সপিরেশন পেতাম, গাইডলাইন পেতাম। এবং আমার আগে ফ্যামিলি থেকে একটা এইরকম বলা হয়েছিল যে আহ, আমার খালাতো ভাই বিন্দুবাসিনীর 22 ব্যাচের শিক্ষার্থী, বলছিল সে টেস্ট পরীক্ষায় ডে শিফট মর্নিং শিফট মিলে ফার্স্ট হয়েছিল, আর তার এসএসসি মার্কস ছিল 1234। তো আমার ফ্যামিলি থেকে আমার আম্মু খালামুনি তারা সবাই বলছিল যে তোকে ওকে, ভালো। মাহিমের চেয়েও বেশি ভালো রেজাল্ট করতে হবে। তো এটা আমার জন্য একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করছে। তারপর আহ, আমি এরকম টেস্ট পরীক্ষায় ডে শিফট মর্নিং শিফট মিলে ফার্স্ট হই, এবং এসএসসি মার্কসও আমার খালাতো ভাইয়ের চেয়ে বেশি আসছে। তাই বলবো এটা আমার জন্য একটা গুরুত্বপূর্ণ ইন্সপিরেশন হিসেবে কাজ করছে। তাহলে তোমার মানে ফিউচার প্ল্যানটা কি, ভবিষ্যতে কি হতে চাও, আল্লাহ যদি তৌফিক দান করে? আচ্ছা, আমি ছোটবেলা থেকেই সিলেক্ট করছি যে আমার গোল হচ্ছে ডাক্তার হওয়া। কারণ হচ্ছে আমাদের দেশে যে- আমাদের দেশে যে চিকিৎসা ক্ষেত্রে যে অবস্থা, আমাদের যে দারিদ্রতা, বিভিন্ন ধরনের প্রতিকূলতার কারণে অনেক মানুষ আছে চিকিৎসা সেবা পাচ্ছে না। তারা বিভিন্ন ধরনের ভয়াবহ রোগে আক্রান্ত। তাদেরকে বিশেষ করে বিশেষ করে দরিদ্র শ্রেণীদের সমাজ থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তো আমি আশা করি আমি যদি ভবিষ্যতে ডাক্তার হই, আমি তাদের নিয়ে কাজ করব এবং গ্রামে গিয়ে আমি বিনামূল্যে তাদেরকে চিকিৎসা সেবা দিব। এই কারণে আমি মূলত ডাক্তার হওয়ার ইচ্ছা পোষণ করছি। তাছাড়া আমার জীবনে আরেকটি গোল হচ্ছে একজন ভালো মানুষ হওয়া। আর ভালো ছাত্র, ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার তো সবাই হয়, কিন্তু ভালো মানুষ কয়জন হয়? ভালো ডাক্তার হলেই তো সমাজ তাকে ভালোবাসবে বা সমাজ তাকে ফলো করবে, তাই না? ভালো ডাক্তার হয়ে যদি আমি একজন খারাপ মানুষ হই, সমাজ আমাকে ঘৃণাই করবে, সমাজ আমাকে ঠিকই থুতু দিবে। যদি একজন ভালো মানুষ হওয়া যায়, সেটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় পাওয়া। তো আমি আমার পরিবারের একজন গর্বিত সদস্য হতে চাই এবং প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ হতে চাই। আচ্ছা, আমি ছোটবেলায় ফিউচার প্ল্যান নিয়ে ছোটবেলায় ভাবছিলাম ডাক্তার হব। আমার আম্মু আব্বুর খুব ইচ্ছা ছিল ডাক্তার হব। মানে আমাদের বাংলাদেশের গার্ডিয়ানদের মধ্যে একটা সন্তানদের নিয়ে কমন একটা এক্সপেকটেশন থাকে যে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার। কিন্তু আমার পরে যেটা দেখলাম পরবর্তীতে স্টুডেন্ট লাইফে এসে, যে মেডিকেল সেক্টরে আমার সার্ভাইভ করা কষ্ট হবে। স্পেশালি বায়োলজি নিয়ে সারা জীবন থাকতে হয় ডাক্তারে, মেডিকেল সেক্টরে। কিন্তু বায়োলজিতে আমার খুব একটা ইন্টারেস্ট আসে না। আর আমার মনে হয় যেটাতে ইন্টারেস্ট আসে না সেটা নিয়ে সারা জীবন থাকা যায় না। এর জন্য আমি পরে ডিসিশন চেঞ্জ করি। আর আরেকটা কারণ আছে, এটা একটু ফানি, যে আমি রক্ত দেখে ভয় পাই। এই কারণে মনে হয় আমি ডাক্তার খুব ভালো ডাক্তার হইতে পারবো না। তাই পরবর্তীতে আমার প্যাশন ঠিক করি যে আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাব। এবং আমার অবশ্যই ইচ্ছা আহ, বাংলাদেশের টপ ইঞ্জিনিয়ারিং যেটা ইউনিভার্সিটি বুয়েট, সেখানে পড়ার ইচ্ছা। স্পর্শ যেটা বললো, মানে আমারও ইচ্ছা ডাক্তার হওয়ার। কারণ এর পিছনে অনেক কারণ আছে। যেমন ছোটবেলা থেকেই আহ, আমার আম্মু অসুস্থ থাকতো। সেখান থেকে আমার ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হব, আম্মুর চিকিৎসা করবো। তারপরে আবার আমার ফ্যামিলিতে, মানে আমার বংশে বলতে মানে ওইরকম আহ, ডাক্তার আছে, কিন্তু মানে আমাদের ক্লোজ কিছু জায়গায় নেই। ক্লোজ আত্মীয় স্বজনদের মধ্যে, রিলেটিভসদের মধ্যে ওরকম ডাক্তার নেই। তাই মানে সবারই ইচ্ছা যে একটা ডাক্তার হোক। যেহেতু আমি আমার বংশের সবচেয়ে ছোট ছেলে আর কি, সেই হিসাবে মানে সবার মানে আমারও খুব ইচ্ছা ডাক্তার, এবং আমার পরিবার রিলেটিভস মানে ইচ্ছা যে আমি ডাক্তার হই।
তারপর আবার ডাক্তার হওয়ার পর আমার মানে যদি আল্লাহ তৌফিক দেন যে আমি ডাক্তার হইতে পারি, ডাক্তার হওয়ার পর আমার অনেক ইচ্ছা আছে। আমার আগে থেকে ইচ্ছা, যখন আমি মেডিকেল স্টুডেন্ট থাকবো তখন আমার কিছু ফ্রেন্ড সার্কেল বানায় নিবো, যে একটা গ্রুপ বানাবো এরকম, যে পরবর্তীতে আমরা যে যে ডাক্তার হই, যে সাইডে যাই আমরা আমাদের প্রতি বছরে মানে 1-2 মাস মানে পার্বত্য অঞ্চলে বা গ্রাম অঞ্চলে আমরা সবাই মিলে একসাথে ক্যাম্প করব, এবং সেখানে আমরা নিজেদের টাকা থেকে মানে ওষুধ যা যা লাগে, হ্যাঁ, এগুলো আমরা নিয়ে যাব এবং তাদের সেবায় আর কি কাজ করবো। খামারি হবো না? হ্যাঁ। খামারি। খামারি এটা আমার মানে ছোটবেলা থেকে স্বপ্ন, এটা আমার বুঝতে হবে। হ্যাঁ, ডাক্তার হওয়ার পিছনে মানে আরেকটা সব মানে মানুষের ডাক্তারি কেন, আমার বড় ভাই হচ্ছে হলো ভেটেনারিতে পড়ে, মানে তিনি পশু ডাক্তার হবে, এবং আমি আহ, মানুষের ডাক্তার হওয়ার ইচ্ছা। তারপর আমি আর আমার ভাই প্ল্যান করছি যে আমরা একটা হসপিটাল দিব, যে সেখানে মানে মজার জিনিস আর কি, মানে একটা হসপিটাল দিব, এখানে মানুষ প্লাস পশু দুইটাই হবে, মানে ওখানে উপরে সামনে এরকম লেখা থাকবে যে আপনি এই পাশে যান, আপনারা গৃহপালিত পশুদের এই পাশে পাঠান। আমাদের ছেলেদের মোটামুটি একটা ইচ্ছা থাকে যে আমাদের যাই হই মোটামুটি আমাদের গরু থাকবে দু একটা, নাকি সবার ইচ্ছা না এরকম যে গরুর একটা ফার্ম থাকবে? গরু, মুরগি, হাঁস, আছে। সব। আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই। এর পেছনে ছোট্ট একটা কারণ আছে। আমার আব্বু একজন ভিলেজ ডক্টর, গ্রাম্য চিকিৎসক। ছোটবেলা থেকে আব্বুকে দেখে আসছি, গ্রামের সবাই এক নামে চেনে, ডাক্তার। আর আমি আমার গ্রামে যত সাল পর্যন্ত থেকেছি, আমার মেবি 5-6 বছর আমি গ্রামে অতিবাহিত করেছি। সেই সেই 6 বছরে আমার আব্বুকে দেখেছি মানুষকে সাহায্য করতে আর মানুষের সম্মান পেতে। আমার গ্রামে দেখার মধ্যে আমার আব্বু হচ্ছে সবচেয়ে সম্মানযোগ্য ব্যক্তি, প্লাস সবচেয়ে পরিচিত ব্যক্তি, যে মানুষ তাকে খুবই সম্মান করে, সে খুবই সম্মানের মানুষ। তো আমিও এই সম্মানটা অর্জন করতে চাই একজন ডাক্তার হয়ে। এবং এর সাথে আমার আম্মুর ইচ্ছা যে আমি ডাক্তার হব বড় হয়ে, তার ছেলে ডাক্তার হবে, এর জন্য। আর আমি মানুষের সেবা করতে চাই, মানুষের মাঝে থেকে বেঁচে থাকতে চাই, মানুষের জীবনকে কিভাবে সুন্দর করে তোলা যায় সম্মান পেতে চাই, মানুষের সম্মানের সাথেই মৃত্যুবরণ করতে চাই। সো এই সবগুলোর উপর ভিত্তি করেই আমার ডাক্তার হওয়ার ইচ্ছা। ডাক্তারি মানে ডাক্তার হও বা ইঞ্জিনিয়ার হও, ফার্স্ট স্টেজটা হচ্ছে তোমাকে কলেজে যাইতে হবে। হ্যাঁ, তো তুমি কোন কলেজে ভাবতেছো, কোন কলেজে ভর্তি হবো এরকম ভাবছো? আমার ছোটবেলা থেকে ইচ্ছা আমি ঢাকার নটরডেম কলেজের ছাত্র হব। আমার পিতামাতারও তাই ইচ্ছা। সেই দিকে লক্ষ্য রেখে আমি এখন আমার ফিউচার পরিকল্পনাটা করছি। তোমার কোন কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা? কারণ তোমার যে নাম্বার, তুমি যেখানে চয়েস দাও ইনশাল্লাহ চলে আসবে। নটরডেম ব্যতীত নটরডেমে ভর্তি পরীক্ষা দেওয়া লাগে। আচ্ছা, আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল মানে এডুকেশন লাইফের যে স্টেজেই পড়ি সব জায়গায় বেস্ট যে ইনস্টিটিউশন সেখানেই পড়বো। যেমন হাই স্কুলে যখন পা দিই তখন বিন্দুবাসিনী বয়েজ ছিল টাঙ্গাইল জেলার মধ্যে বেস্ট স্কুল আমাদের মধ্যে, তাই বিন্দুবাসিনী আমার টার্গেট ছিল। এখন ইন্টার লাইফে অবশ্যই আরো বেশি আরো বড় লক্ষ্য, তাই বাংলাদেশের টপ কলেজ, সবচেয়ে ভালো কলেজ নটরডেম কলেজ, তাই আমি নটরডেম কলেজে এখন পড়তে চাই এবং সেই জন্য প্রিপারেশন নিচ্ছি। এই যে যে তোমার এই লাইফটা, এখানে তোমার কোন শিক্ষকের কথা তুমি স্পেসিফিক্যালি উল্লেখ করবো? কয়েকজন হইতে পারে, এবং কয়েকজনের পরে একজন চাবো যে স্পেসিফিক্যালি বলো যে কোন স্যার তোমাকে বেশি মোটিভেট করছে। মানে শিক্ষকের ক্ষেত্রে আমি মানে যেহেতু প্রাইমারি তারপর হাই স্কুল এগুলা সব শেষ করে আসছি, তার মানে অনেক শিক্ষকের সাথে আমার পরিচয় হয়েছে। এখানে আমার মানে অনেক শিক্ষককে অনেক দিকভাবে মানে এক একজনের এক এক গুণ আমার পছন্দ হয়েছে। যেমন আমি ক্লাস 10-এ উঠি, ক্লাস 10-এ ওঠার পর আমার ফার্স্টের কয়েক মাস মানে ব্যস্তই থাকি আমরা, বিশেষ করে যেমন আমাদের খেলা থাকে, ক্রীড়া প্রতিযোগিতা, তারপরে হচ্ছে স্টাডি ট্যুর এগুলা থাকে। এইসব ক্ষেত্রে মানে কাজ করতে গিয়ে আমি যখন ভলেন্টিয়ার ছিলাম বা হাউস ক্যাপ্টেন ছিলাম, তখন আমার মানে সবচেয়ে আমাদের স্কুলের শহীদুল্লাহ কায়সার স্যারের সাথে পরিচয় হয়। মানে তার চলাফেরা এবং তার বিভিন্ন মানে গুণগুলো আমাকে অনেক আকৃষ্ট করে, এবং আমি তার ওইসব গুণ এবং ব্যবহারে মানে আমার নিজের মধ্যে আনার জন্য অনেকটা চেষ্টা শুরু করি। তারপর আবার আরো যদি আমি আরো স্যারদের কথা বলি তাহলে মনে হয় অনেক স্যারের কথা আসবে। আচ্ছা, আমি একজন স্যারের নাম বলছিলাম যার কাছ থেকে আমি বই পড়ার অভ্যাস পাইছিলাম, তার কাছে আমি বাসায় পড়তাম, রাশিদুল স্যার। সে মনে হয় আমার জীবনে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স, তারই সবচেয়ে বেশি, এবং তার প্রতি আমি সারা জীবন গ্রেটফুল থাকবো। আর স্কুলের স্যারদের মধ্যে আমি বিশেষভাবে দুইজনের নাম বলবো। এক হচ্ছে আমিনুল স্যার, ক্লাস 7-এ যখন প্রথম তার কাছে পড়ি
তখন পড়ালেখার আসল উদ্দেশ্য, আসল মিনিংটা তার কাছে আমি বুঝতে পারি। আর পড়ালেখার প্রসেসটা আসলে কেমন হওয়া উচিত সে আমাকে ভালোভাবে বোঝায়। আর রোকন স্যার তার পার্সোনালিটি আমাকে আমার উপর অনেক বেশি ইনফ্লুয়েন্স ফেলছে, বিশেষ করে দায়িত্ব পালনের প্রতি তার যে একদম আপসহীন একটা মনোভাব, দায়িত্ব পালনে খুব কঠোর সে, এটি আমার উপর খুব বড় একটা ইনফ্লুয়েন্স ফেলছে। তাই এই দুজনের নাম, আর রাশিদুল স্যার প্রথমে যে বললাম। আমি ইতিমধ্যে বলছি যে আমি বিভিন্ন ধরনের শিক্ষকের কাছে পড়েছি। তো আমার যদি একটা শিক্ষকের কথা বলতে যাই যে আমার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে, সে হচ্ছে রফিক স্যার। ওনার কাছে আমি ইংরেজি বিষয় পড়েছি বাসায়। তো ওনার পার্সোনালিটি, স্ট্রিক্টনেস, দায়িত্ববোধ সবকিছু মিলিয়ে উনি একজন মহৎ মানুষ ছিলেন আমার কাছে। তো ওনার পড়ানোর স্টাইল কিংবা বিভিন্ন ধরনের অনুপ্রেরণামূলক কথা আমার ভালো রেজাল্ট করার ক্ষেত্রেও প্রভাব ফেলছে, এবং আমার জীবনে বিশেষ করে ভালো মানুষ হতে অনেক ভালো প্রভাব ফেলছে। এছাড়াও যদি আমি স্কুলের কোনো শিক্ষকের কথা বলতে চাই, উনি হচ্ছেন আমাদের রোকনুজ্জামান স্যার। উনি আমাদের দশম শ্রেণীর শ্রেণী শিক্ষক ছিলেন। আদনান যে কথাটি বললো যে ওনার দায়িত্ব পালনের যে আগ্রহ, ওনার যে দায়িত্ববোধ, সেটা আমাদের সবাইকে স্পর্শ করেছে। আর ওনার স্ট্রিক্টনেস এবং আহ, ওনার কথাগুলো আমাদের একদম মনে গিয়ে বাঁধতো। তো আমি এই দুইজন আমার স্টুডেন্টস লাইফে এই দুইজনের শিক্ষকের কথা বলতে চাই। জি। আমিনুল স্যারের একটা কথা আমার খুব পছন্দের। আমি বলি, সে একদিন বলছিল যে জীবনের জন্য টাকা, টাকার জন্য জীবন না। তার এই কথাটা আমার কাছে খুব প্রিয়। এই জন্য মানে তাকে ভালো লাগার, পছন্দ থাকার মধ্যে তার এই ধরনের মেন্টালিটি বা ফিলোসফি আমার কাছে খুব ভালো লাগে। আমি শহীদুল্লাহ কায়েস স্যারের নাম বললাম, তারপর আমাদের স্কুলের আরো স্যার আছে যাদের মানে বিভিন্ন দিক ভালো লাগতো, যেমন আমার বুলবুল স্যার। তিনি একটু আহ, প্রিয় ছিল, অ্যাডভেঞ্চার প্রিয়, মানে বিভিন্ন ঘোরাঘুরি তো এগুলা মানে তাদের এই বৈশিষ্ট্যটা আমার ভালো লাগতো। তারপর রকুনুজ্জামান স্যার, তিনিও মানে আমাকে অনেক আদর করতো, তার জন্য তাকে আমার খুব পছন্দ লাগতো আর কি। আহ তারপরে যদি বলতে চাই আমি আমার আমিনুল হক স্যার, তিনি সপ্তম শ্রেণীর ক্লাস টিচার ছিল। আহ, তার কাছে আমি প্রাইভেট পড়তাম এবং তিনি মানে অনেক আদর করতো, কারণ তার কাছে প্রাইভেট পড়ার পরই মানে পরের বছর যে ফাইনাল পরীক্ষা দিলাম ওইখানে আমি থার্ড হই। তার জন্য তিনি আমাকে অনেক আদর করতো এবং তিনি আমাকে লাস্টে একটু মানে রেজাল্ট খারাপ হওয়ার পর একদিন রাস্তায় দেখা হয়েছিল। দেখা হওয়ার পর আমাকে মানে আহ, মানে পিঠে একটা থাপড় মেরে বললো যে তুই কি পড়াশোনা করিস না, যে তো ফেল করবি। হ্যাঁ, তোরে এখন তুই তোরে বলি ভালোভাবে পড়াশোনা কর। এই তারপরে এটা বলার পর তিনি বলছিল এরকম ভাবে আমি আরেকটা ছাত্রকে তোর মতো বলছিলাম এরকম, আহ সে এখন একটা ভালো পর্যায়ে আছে, তুই ইনশাল্লাহ ভালো পর্যায়ে যাবে। তোমরা যেহেতু তোমাদের পছন্দের কথা বললো, আমি বিন্দুবাসিনিয়ান। তো আমার ভালো লাগার মধ্যে শীর্ষে ছিল রায়হান স্যার। আমার ক্লাস টিচার ছিল, সেকশনে থাকা অবস্থায় সবচেয়ে জীবনে দুষ্টামি গুলো করছি, কিছুই বলে নাই। মানে অনেক আদর করতো আর কি। এখনো দেখলে মানে স্যার তো দেখছোই, স্যারের কিন্তু মানে মোটামুটি ভালো একটা বয়স হয়েছে স্যারের, কিন্তু এখনো প্যান্ট পরে, একদম জিন্সের প্যান্ট শার্ট পরে, মানে এখনো চুলটা মনে করো যে সেই একটা ব্যক্তিত্ব। এবং তারপরে উনি হচ্ছে পান খায়, এই জন্য ওনার দেখবা যে গালটাও লাল লাল থাকে এবং পুরো মুখই লাল থাকে। তারপর বুলবুল স্যার, আমার মেইনলি ফিজিক্স ভালো লাগে বুলবুল স্যারের থেকে, ক্লাস এইট থেকে আমার মানে এই যে তখন আমাকে সম্ভবত ওই যে মহাকাশের যে একটা চ্যাপ্টার আছে, G = M1 M2 ডিভাইডেড বাই R², যেটা সূত্র, ওই সূত্রটার থেকেই মূলত ফিজিক্সের ভালো লাগা শুরু আমার। আমি তো ফিজিক্স আমার অনেক ভালো লাগে। তো এরকম আরো অনেকের কথা বলা যায়। বাসার টিচার তো অনেকের আছে, যেমন আমার অপু ভাই আছে, অপু ভাই পড়াইছে, সুমন ভাই আছে। আমার আরো একজন স্যার ছিল, রুয়েটে পড়তো উনি, আব্দুল্লাহ ভাই। সো সর্বপ্রথমে বলতে চাই আসাদ স্যারের কথা। তিনি মারা গেছেন এই গত বছর হলো, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তো আমি 2015 সালে তার সাথে প্রথম দেখা হয়। তাদের বাসায় আমরা ভাড়া থাকতাম তাদের বাসায়। তো মাঝে মাঝেই আসতো, প্রতি মাসে একবার করে আসতো। আর এসে তার একটা জিনিস ভালো লাগতো, আমার মাথায় এসে হাত দিত, মাথায় হাত দেখে আমার মাথাটা দেখতো সাইজ কতটুকু। বলতো যে তোর মাথার সাইজ তো বড় আছে, কিছু করতে পারবি, পড়তে থাক, দেখবি যে ভালো কিছু কর, দেখবি যে মানুষ তোর পিছে ঘুরবো। তখন খুব বেশি বুঝতাম না যে কি বললো, এখন বুঝি যে ওই কথাটার মিনিংটা আসলে কি ছিল। তারপরে ওরা সবাই বলছে রোকন স্যারের কথা। রোকন স্যারের বৈশিষ্ট্যগুলো সবাইকে মুগ্ধ করবেই। তার যেসব বৈশিষ্ট্য আছে, দায়িত্বনিষ্ঠা, কর্মনিষ্ঠা, সততা, এসব আমাকে মুগ্ধ করে, অনুপ্রাণিত করে। এগুলো আমি রোকন স্যারের মতো একজন দায়িত্ববোধশীল মানুষ হতে চাই। আর
পিআই স্যারের কথা, আরে পিআই স্যার, গুড গুড। পিআই স্যারের কথা কি বলবো, গোলাম মোস্তফা স্যার, ওয়ান অফ দ্য ফেভারিট টিচার অফ মাই স্কুল লাইফ বলতে গেলে। মানে আমাদের স্কুলে যে পিআই স্যার মানে গোলাম মোস্তফা স্যার, তিনি আসলে আমাদের স্কুলের একটা, তার নামটা ছিল একটা আতঙ্ক। হ্যাঁ, কারণ তিনি এখন আমাদের স্কুলে নাই, মানে রিটায়ার্ড হয়েছে। আহ, তিনি মানে আমাদের স্কুলে মেনটেন করতো যে মর্নিং শিফটে যে 900 জন শিক্ষার্থী ছিল, তিনি পারলে একাই মানে কন্ট্রোল করতে পারতো, এইটুকু যোগ্যতা তার ছিল। তাকে দেখে সবাই ভয় পেত, কিন্তু আহ, তার যে মানে মাঝে মধ্যে আমাদের আদর করতো, মানে মাঝে মধ্যে হাত বুলাই দিত, আবার পিঠের মধ্যে মারতো, এগুলা ভালো লাগতো। তিনি যখন আমাদের ক্লাস নিত, তিনি আমাদের শারীরিক শিক্ষা ক্লাস নিত। শারীরিক শিক্ষা ক্লাস নিয়ে এসে তিনি আমাদের মানে ধর্ম সম্পর্কে অনেক জ্ঞান দিত। তিনি আমাদের নামাজ পড়তে বলতো এবং বিভিন্ন সৎ কাজ এবং ডিসিপ্লিন মেনটেন করার জন্য বেশি আর কি তাগিদ দিত। তোমার মতে একটা ভালো শিক্ষার্থীর 3টা গুণ কি হতে পারে? 3টা গুণ মানে বলা তো কষ্ট হয়ে যায়, অনেক গুণ থাকে একজন মানুষের। তাও যদি আমি 3টা গুণের কথা বলি, তাহলে ফার্স্টে যারা মুসলমান আর কি, তাদের জন্য বলবো আমরা তারা পাক্কা ইমানদার হইতে হবে। আর যারা অন্য ধর্মাবলম্বীর আছে, হ্যাঁ, তাদের তাদের ধর্ম হিসাবে তারা যে গুণ মানে নেওয়া উচিত সেটা নিতে পারলো। আর 2 নম্বরে বলবো আমি লিড দেওয়ার যে একটা গুণ, এই গুণটা থাকতে হবে। আর সর্বোপরি মানে সকলের জন্য একজন ভালো মানুষ হইতে হবে। আমার মতে একজন শিক্ষার্থীর পরিশ্রমী হতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নাই। প্লাস তার জীবনে পাঞ্চুয়াল হতে হবে, সময়ের কাজ সময় করতে হবে। আর সবচেয়ে বড় কথা, সকলের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে, সকলকে শ্রদ্ধা করতে হবে, ছোটদের সম্মান করতে হবে এবং নিজের ভাগ্যের উপর বিশ্বাস করতে হবে। সাধারণত শিক্ষার্থীদের অনেকগুলো গুণ অর্জন করতে হয়। যদি বিশেষভাবে 3টা গুণের কথা বলি, তো প্রথমে যে গুণটা আসে সেটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ। তো এটা যদি একটু বলতে চাই, আমরা বিশেষ করে যারা এই বয়সে আছি তারা বিভিন্ন ধরনের প্ররোচনায় পড়ে আমরা পড়া থেকে দূরে চলে যাই। তো এটা করা যাবে না, আমাদের নিজেদের উপর নিজেদের কন্ট্রোল রাখতে হবে। যে বিভিন্ন ধরনের বন্ধুর পাল্লায় পড়ে কিংবা বিভিন্ন ধরনের ভাইয়াটা আপুদের পাল্লায় পড়ে আমরা বিভিন্ন ধরনের খারাপ কাজ করব কিংবা পড়া থেকে দূরে সরে যাবো, এটা করা যাবে না। নিজেদের উপর নিজেদের নিয়ন্ত্রণ রাখতে হবে। দ্বিতীয় যে কথাটি বলতে হবে সেটা আব্দুল্লাহ বলেছে যে ভালো মানুষ হতে হবে। এটা প্রত্যেকটা স্টুডেন্টের লক্ষ্য থাকা উচিত। একজন ভালো শিক্ষার্থী, একজন ভালো আহ, চাকরিজীবী হওয়ার আগে একজন ভালো মানুষ হতে হবে। এটাই মানুষের মূল লক্ষ্য হওয়া উচিত। আর তৃতীয় যে কথাটি সেটা হচ্ছে পরিশ্রমী হওয়া। পরিশ্রম, একটা কথা বলা হয় যে পরিশ্রম ছাড়া মেধার কোনো মূল্য নাই। আসলে আমাদের সবার মেধা প্রায় সমানই, কেউ ভালো করে কেউ খারাপ করে, এটার মূল পার্থক্যই হচ্ছে পরিশ্রম এবং ডেডিকেশন। তো আমরা মেধার সাথে আমরা পরিশ্রমকে মিলিয়ে একটি ভালো জায়গায় ফলাফল অর্জন করতে পারবো, এটাই তোমাদের প্রতি আমার আশা থাকবে। 3টা গুণ। আমি মনে করি একজন শিক্ষার্থীর প্রধান কাজ হচ্ছে পড়ালেখা করা। পড়ালেখার প্রতি প্রায়োরিটি সবচেয়ে বেশি থাকা উচিত। এই জন্য এটি ঠিক রেখে বাকিগুলোর প্রতি ফোকাস রাখা উচিত। আর দ্বিতীয়ত যদি বলি, আহ, শুধু পড়াশোনা বাদ দিয়ে যে অন্য কোনো কাজ নাই এরকম না, তাই পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার যেসব অ্যাক্টিভিটিগুলো আছে, তারপর কমিউনিকেশন স্কিল, এইসব পড়াশোনার পাশাপাশি যেসব কাজ, এগুলাতে গুরুত্ব দেওয়া উচিত। আরেকটা মানে ওরা ওরা যেটা বললো ভালো মানুষ হওয়া, এটা শুধু ছাত্র হিসেবে না, সবার জন্যই অনেক গুরুত্বপূর্ণ। এটা সারা জীবনই লাগবে। আচ্ছা, আমি যদি বলি শিক্ষার্থীদের কি কি গুণ থাকা উচিত, আমার মতে আমাদের আদমজি যে কলেজের মটো আছে এরকম ভাবে: শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা। দেখো, তুমি কোনোটাই বাদ দিতে পারবে না। একটা স্টুডেন্ট থেকে তোমার শিক্ষা বাদ দিতে পারবে না। শৃঙ্খলা, একটা স্টুডেন্ট যদি শৃঙ্খল না হয় তাহলে তার জন্য খুবই কঠিন। আর নৈতিকতা, নৈতিকতা না থাকলে মানুষ আসলে যে ভালো মানুষ যেটা বললো ওইটা আসলে নৈতিকতার সাথে রিলেটেড। তোমার নৈতিকতা থাকতেই হবে। আজকে আমরা এই পর্যন্তই, বিদায় আসলে দিচ্ছি না, কারণ তোমাদেরই আমরা চাই তোমরা সামনে আরো আমাদের যে স্টুডেন্ট গুলো আছে তাদের সাথে একটু কমিউনিকেশন রেখে তাদের হেল্প করো, কারণ মানুষ মানুষের জন্যই কিন্তু। তো তারপরেও শেষ করতেই হবে, ওই জন্যই শেষ করা। তো আমরা কি মিষ্টি মুখ করতে পারি কিনা? সবাই তোমাদের মিষ্টি খাওয়াইছে, আমি তো তোমাদের খাওয়াই না, আমাদের প্রতিষ্ঠান থেকে খাওয়াইছে, আমি আমার পক্ষ থেকে আজকে যদি খাওয়াই না, তাহলে কি মিষ্টি মুখ করি? দেখুন, কত গরিব অসহায়, কতদিন খায় না। খাও ভাইরা, খাও, খাও খাও।